একবারে চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের ডেইলি মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 41, মানে এর আগে আমরা অলরেডি 40টা মক টেস্ট আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দেবে, কারণ তাদের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট হবে এই ক্লাসটা। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয়? অপশান এ 1 সেপ্টেম্বর, বি হচ্ছে 4 সেপ্টেম্বর, সি হচ্ছে 5 অক্টোবর, আর অপশান ডি হচ্ছে 5 সেপ্টেম্বর। তো বলো অ্যান্সারটা কী হবে? যারা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই প্রত্যেক তোমরা, ঠিক আছে, লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 5 সেপ্টেম্বর প্রতি বছর আমরা এই দিনটা জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। ঠিক, নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন কি বলছে, দাদা সাহেব পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ সাহিত্যের দিক থেকে দেওয়া হয়, বি সঙ্গীতের ক্ষেত্রে, সি হচ্ছে দেখো চলচ্চিত্রের ক্ষেত্রে, আর অপশান ডি রয়েছে খেলাধুলার ক্ষেত্রে। তো বলো অ্যান্সারটা কী হবে? দাদা সাহেব যে পুরস্কারটা সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই অনেকেই পারবে অ্যান্সারটা। ঠিক আছে, তো যারা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা মনে রাখবে অপশান সি হবে এর সঠিক উত্তর। দাদা সাহেব পুরস্কার যেটা সেটা চলচ্চিত্রের দিক থেকে দেওয়া হয়, অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, মনে রাখবে যে সাহিত্য পুরস্কার মানে সাহিত্যের দিক থেকে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা মনে রাখবে বুকার পুরস্কার। সাহিত্যের দিক থেকে দেওয়া সর্বোচ্চ যে পুরস্কারটা সেটা হচ্ছে বুকার পুরস্কার। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, খেলাধুলার ক্ষেত্রে মনে রাখবে অর্জুন পুরস্কার দেওয়া হয় আর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তো দ্রোণাচার্য যে পুরস্কারটা সেটা মনে রাখবে খেলার কোচদের দেওয়া হয়, যেমন ফুটবল খেলার কোচ থাকে, ক্রিকেট খেলার কোচ থাকে, তো এই কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। অবশ্যই মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট এরপরে যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলছে, গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি কার লেখা, মানে কার রচনা? অপশান এ রাজা রামমোহন রায়, বি হচ্ছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি সিভি রমন, আর অপশান ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা সবাই এই অ্যান্সারটা পারবে, অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা সেটা কার রচনা। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা রচনা করার জন্য তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। সাহিত্যের দিক থেকে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন, অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো এরপরে যে প্রশ্ন কি বলছে, 4 নম্বর প্রশ্ন। তো দেখো বাস্কেটবল খেলায় একটা টিমে মোট কতজন খেলোয়াড় থাকে? অপশান এ 11 জন, বি হচ্ছে 6 জন, সি হচ্ছে 2 জন, আর অপশান ডি হচ্ছে 5 জন। তো বলো অ্যান্সারটা কী হবে? বাস্কেটবল খেলাতে একটা টিমে মোট কতজন করে খেলোয়াড় থাকে? তো ফ্রেন্ডস, মনে রাখবে এর অ্যান্সারটা যেটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। মোট 5 জন করে থাকে একটা টিমে। ঠিক আছে, দুটো টিম মিলে থাকে মোট 10 জন। এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলাতে দেওয়া হয়? অপশান এ টেনিস, বি হচ্ছে পোলো, সি হচ্ছে দেখো কাবাডি, আর অপশান ডি হচ্ছে ক্রিকেট। তো বলো অ্যান্সারটা কী হবে? ডেভিস কাপ যেটা সেটা কোন খেলাতে দেওয়া হয়? তো ফ্রেন্ডস, খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। ঠিক আছে, তোমরা যারা যারা বিগত বছর প্রশ্নপত্রগুলো দেখেছো তারা জানবে যে এই যে কোন খেলাতে কোন কাপগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু এখন প্রত্যেকটা এক্সামে তোমরা একটা প্রশ্ন তো পাবে এখান থেকে। তো বলো এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে? ডেভিস কাপ যেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়, এর অ্যান্সারটা হবে অপশান এ টেনিস খেলার ক্ষেত্রে মনে রাখবে ডেভিস কাপটা দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? অপশান এ বিমল ঘোষ, বি হচ্ছে দেখো প্রেমেন্দ্র মিত্র, অপশান সি হচ্ছে বিনয় মুখোপাধ্যায়, আর অপশান ডি হচ্ছে ডিরোজিও। তো বলো অ্যান্সারটা কী হবে? মৌমাছি যেটা সেটা কার ছদ্মনাম? এর যে অ্যান্সারটা মনে রাখি অপশান এ হবে এর সঠিক উত্তর। বিমল ঘোষের ছদ্মনাম যেটা সেটা হচ্ছে মৌমাছি। বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর যে পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, পথের পাঞ্চালী উপন্যাসটি কার লেখা? অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,
বি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি হচ্ছে লীলা মজুমদার, আর অপশন ডি হচ্ছে মধুসূদন দত্ত। তো পথের পাঞ্চালী যে উপন্যাসটা সেটা কার লেখা? তো ফ্রেন্ডস প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও এর অ্যান্সারটা কী হবে। দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে পথের পাঞ্চালী উপন্যাসটি, ঠিক। তো ফ্রেন্ডস আমরা বিস্তারিত দেখে নেব। মনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে রাধা, আরোগ্য, এই দুটো উপন্যাস, ঠিক। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মনে রাখবে পথের পাঞ্চালী, ঠিক আছে, আরণ্যক, এই যে এই দুটো মানে উপন্যাস, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপর দেখো ফ্রেন্ডস লীলা মজুমদারের লেখা মনে রাখবে হলদে পাখির পালক, ভীষণ ইম্পর্টেন্ট, হলদে পাখির পালক। আর মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ, বীরাঙ্গনা, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস যতগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটি তোমাদের এখানে দিয়েছি, আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর বাকি যে সমস্ত ইম্পর্টেন্টগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সূর্য উদয়ের দেশ কাকে বলে? অপশন এ জাপান, বি হচ্ছে ভেনিস, অপশন সি হচ্ছে দেখো টোকিও, আর অপশন ডি হচ্ছে রোম। তো বলো সূর্য উদয়ের দেশ কাকে বলে? উদয়মান সূর্যের দেশ কাকে বলে? তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন এ, জাপানকে বলা হয় উদয়মান সূর্যের দেশ বা সূর্য উদয়ের দেশ, ঠিক। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? অপশন এ 31শে ডিসেম্বর, বি হচ্ছে 25শে জানুয়ারি, সি হচ্ছে 27শে জানুয়ারি, অপশান ডি হচ্ছে দেখো 30শে জানুয়ারি। তো বলো জাতীয় ভোটার দিবস যেটা সেটা কবে পালন করা হয়? দেখো ফ্রেন্ডস এখানে দুটো মানে এই ডেটে দুটো জিনিস পালন করা হয়, একটা হচ্ছে জাতীয় ভোটার দিবস, আর একটা হচ্ছে ভারত ভ্রমণ দিবস হিসাবে পালন করা হয়। তো মনে রাখবে এই ডেটটা হচ্ছে 25শে জানুয়ারি, ঠিক আছে, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস ও ভারত ভ্রমণ দিবস হিসাবে আমরা এই দিনটা পালন করে থাকি। নেক্সট দেখো ফ্রেন্ডস 10 নম্বর যে প্রশ্ন, ডায়নামো কে আবিষ্কার করেন? ভীষণ ইম্পর্টেন্ট। অপশন এ ল্যামার্ক, বি হচ্ছে মাইকেল ফ্যারাডে, অপশন সি হচ্ছে হরগোবিন্দ খুরানা, আর অপশন ডি হচ্ছে জে.বি. কৃপালিনী। তো বলো অ্যান্সারটা কি হবে? ডায়নামো যেটা সেটা কে আবিষ্কার করে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস, প্রত্যেকের এর অ্যান্সারটা পারা উচিত, ঠিক আছে। তো বলো অ্যান্সারটা কি হবে? দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে মনে রাখি অপশন বি হবে এর সঠিক উত্তর, মাইকেল ফ্যারাডে, ঠিক আছে, ডায়নামো আবিষ্কার করেন। আর ল্যামার্ক মনে রাখে বায়োলজি শব্দের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক, ঠিক আছে। হরগোবিন্দ খুরানা মনে রাখবি জেনেটিক কোড আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? জেনেটিক কোড, অবশ্যই মনে রাখি, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর মাইকেল ফ্যারাডে তো বললাম ডায়নামো আবিষ্কার করেন, ঠিক। নেক্সট আর দেখো ফ্রেন্ডস জে.বি. কৃপালিনী কি? তিনি মনে রাখবেন যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী, মনে রাখবে, ঠিক আছে। গণপরিষদের অস্থায়ী সভাপতি, এটা সংবিধানে রয়েছে, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়? অপশন এ জুলাই 1947 সালে, বি হচ্ছে দেখো জুন 1946 সালে, সি হচ্ছে আগস্ট 1947 সালে, আর অপশন ডি হচ্ছে আগস্ট 1946 সালে। তো ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়? দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন সি না, অপশন এ হবে এর সঠিক উত্তর। জুলাই 1947 সালে ভারত স্বাধীনতার আইন যেটা সেটা গৃহীত হয় জুলাই 1947 সালে, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন, সর্বশেষ তীর্থঙ্কের নাম কি? অপশন এ পার্শ্বনাথ, বি হচ্ছে মহাবীর, সি হচ্ছে সিদ্ধার্থ, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো ফ্রেন্ডস যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে সর্বশেষ তীর্থঙ্কের নাম কি, ঠিক আছে, তো আর দেখো আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, যেটা হচ্ছে 24তম তীর্থঙ্কর বা সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? তো মনে রাখবে তার অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, মহাবীর জৈন হচ্ছে সর্বশেষ ও 24তম তীর্থঙ্কর, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস তোমাদের 23তম যদি তীর্থঙ্কর জিজ্ঞাসা করা হয় তাহলে মনে রাখবে পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর, ঠিক। আর জৈন ধর্মের প্রবক্তাকে এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও অ্যান্সারটা, জৈন ধর্মের প্রবক্তাকে, প্রত্যেকের অ্যান্সারটা কিন্তু আমি চাই, কারণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই যে সমস্ত প্রশ্নগুলো এক্সামে দেয়, ঠিক আছে। নেক্সট আর দেখো ফ্রেন্ড সিদ্ধার্থ যেটা এটা কি হচ্ছে, এটা মনে রাখবে যে মহাবীর জৈনের বাবার নাম ছিল সিদ্ধার্থ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট এর পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, হর্ষচরিত কার রচনা? অপশন এ তুলসীদাস, বি হচ্ছে অশ্বঘোষ, সি হচ্ছে হরিসেন, আর অপশন ডি হচ্ছে দেখো বাণভট্ট। তো হর্ষচরিত যেটা কার রচনা, প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানো, খুবই সহজ প্রশ্ন, যারা জানো, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস যারা জানো না, মানে এই ক্লাসটা তোমরা প্রথম করছো, ঠিক আছে, তো ফ্রেন্ডস তোমরা যদি কোনো প্রশ্ন তোমাদের একটু টাফ মনে হয় তাহলে কিন্তু সেই প্রশ্ন তোমরা এখান থেকে শিখে যাবে আর কি, ঠিক আছে। তো দেখো এই হর্ষচরিত যে মানে গ্রন্থটা সেটা কার রচনা? এর অ্যান্সারটা হবে অপশন ডি, বাণভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত গ্রন্থটা, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরে প্রশ্ন কি বলছে, শিলাদিত্য উপাধিটি কার? অপশন এ হর্ষবর্ধন, বি হচ্ছে শশাঙ্ক,
সি হচ্ছে বিম্বিসার আর অপশন ডি হচ্ছে অজাতশত্রু। তো বলো শিলাদিত্য উপাধি যেটা সেটা কার উপাধি? তো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে হর্ষবর্ধনের উপাধি হচ্ছে শিলাদিত্য উপাধিটা, ঠিক আছে। বিম্বিসারে মনে রাখবে শ্রেণিক, আর অজাতশত্রুর উপাধি যেটা সেটা হচ্ছে কুনিক। অবশ্যই এই তিনটে মনে রাখবে। হর্ষবর্ধনে হচ্ছে শিলাদিত্য, বিম্বিসারে হচ্ছে শ্রেণিক, আর অজাতশত্রুর হচ্ছে কুনিক, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? অপশান এ ত্রিশলা, বি হচ্ছে যশোদা, সি হচ্ছে মায়াদেবী, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো দেখো ফ্রেন্ডস গৌতম বুদ্ধের মায়ের নাম জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। তো মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশন সি, ঠিক আছে। মায়াদেবী যেটা সেটা হচ্ছে গৌতম বুদ্ধের মায়ের নাম। আর দেখো মহাবীর জৈনের মায়ের নাম মনে রাখবে ত্রিশলা, ঠিক আছে। আর মহাবীর জৈনের স্ত্রীর নাম সেটা হচ্ছে যশোদা। অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। মহাবীর জৈনের মায়ের নাম হচ্ছে ত্রিশলা, আর তার স্ত্রীর নাম হচ্ছে যশোদা, আর গৌতম বুদ্ধের মায়ের নাম হচ্ছে মায়া দেবী, ঠিক। অবশ্যই মনে রাখবে। এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, প্রাকৃত নির্বাচনবাদের প্রবক্তাকে? অপশন এ রবার্ট হুক, বি হচ্ছে এডওয়ার্ড জেনার, সি হচ্ছে মেন্ডেল, আর অপশন ডি হচ্ছে ডারউইন। তো বলো অ্যান্সারটা কি হবে? প্রাকৃতিক নির্বাচনবাদ এর প্রবক্তাকে? দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করে 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করে। এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করে এটা তোমরা আমায় কমেন্ট করে জানাও। প্রত্যেকে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, ঠিক আছে, এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করে। আর মেন্ডেল কি আবিষ্কার করে? মনে রাখবে বংশগতি বিদ্যার জনক বলা হয়, কাকে বলা হয়? মেন্ডেলকে বলা হয়। আর ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছে ডারউইন, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন, ফুসফুসের আবরণের নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট, বলো। অপশন এ মেনিনজেস, অপশন বি পেরিকার্ডিয়াম, অপশন সি প্লুরা, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো দেখো ফ্রেন্ডস এই তিনটে অপশন দেওয়া রয়েছে, তিনটে অপশনে কিন্তু প্রত্যেকটা মানে আবরণীর নাম বটে আর কি, ঠিক আছে। তো বলো ফুসফুসের আবরণের নাম কি? দেখো ফ্রেন্ডস আজকে যদি তোমরা এই প্রশ্ন দেখো তাহলে তোমাকে যদি কোনো এক্সামে কোনো যে আমাদের শরীরে কোনো আবরণের নাম বলা মানে প্রশ্ন করবে তাহলে কিন্তু তুমি এটা থেকেই পেরে যাবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে ফুসফুসের আবরণের নাম সেটা হচ্ছে প্লুরা। আর দেখো তোমাদের এই তিনটে বিষয়ে প্রশ্ন করে, একটা হচ্ছে ফুসফুসের আবরণের নাম কি, যেটা হচ্ছে প্লুরা। 2 নম্বরে মস্তিষ্কের আবরণের নাম কি, সেটা হচ্ছে মেনিনজেস, ঠিক আছে। আর 3 নম্বর যে প্রশ্নটা করে সেটা মনে রাখবে হৃৎপিণ্ডের আবরণের নাম কি, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তো দেখো এই তিনটে আবরণই কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন করে, ফুসফুসের আবরণের নাম কি, মস্তিষ্কের আবরণের নাম কি, আর হৃৎপিণ্ডের আবরণের নাম কি। তো মস্তিষ্কের বললাম মেনিনজেস, হৃৎপিণ্ডের হচ্ছে পেরিকার্ডিয়াম, আর ফুসফুসের হচ্ছে প্লুরা, ঠিক আছে। অবশ্যই তিনটা মাথায় রাখবে। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন, চুল পড়া কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন B2, অপশন সি ভিটামিন B3, আর অপশন ডি ভিটামিন সি। তো বলো অ্যান্সারটা কী হবে? যে চুল পড়া রোগ, ঠিক আছে, কম বয়সে অনেকের চুল পড়ে যায়, তো সেই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও। দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর। ভিটামিন ভিটামিন B3 অভাবে এই চুল পড়া রোগটা হয়, ঠিক। দেখো ফ্রেন্ডস মনে রাখবে ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। ভিটামিন B2 এর অভাবে মনে রাখবে কোন রোগটা হয়? এটাতে হয় মুখে ঘা যে রোগটা হয় না সেটা ভিটামিন B2 এর অভাবে হয়। আর B3 এর অভাবে হয় মনে রাখবে চুল পড়া রোগটা, সেটা B3 এর অভাবে হয়। আর ভিটামিন সি এর অভাবে মনে রাখবে স্কারভি রোগটা হয়। তো এই যে 4টা ভিটামিন আর এদের মানে কোন ভিটামিনের অভাবে কী রোগটা হয় সেটা প্রত্যেকটাই বলে দিলাম, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস আগের মতো যে ভিটামিন এ মানে রাতকানা রোগটা যেটা কোন ভিটামিনের অভাবে সেরকম প্রশ্ন দেবে না, এখন ওই চুল পড়া মুখে ঘা, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্ন দেবে, অবশ্যই মাথায় রাখবে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অপশন এ ক্ষণপদ, বি হচ্ছে ক্রিপিং, অপশন সি হচ্ছে মাংসলপদ, আর অপশন ডি হচ্ছে পিলিওপড। তো বলো অ্যান্সারটা কি হবে? অ্যামিবার গমন অঙ্গের নাম কি? দেখো ফ্রেন্ডস যদি প্রশ্ন করা হয় যে অ্যামিবার গমন অঙ্গের নাম কি, তাহলে বলবে অপশন এ হবে এর সঠিক উত্তর। ক্ষণপদ যেটা সেটা হচ্ছে অ্যামিবার গমন অঙ্গের নাম। অবশ্যই আমরা বিস্তারিত দেখে নেব। মনে রাখবে ক্ষণপদ যেটা সেটা হচ্ছে অ্যামিবার গমন অঙ্গের নাম, ঠিক আছে। আর ক্রিপিং যেটা সেটা হচ্ছে কেঁচোর গমন অঙ্গের নাম, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস মাংসলপদের হচ্ছে মনে রাখবি মাংসলপদ যেটা সেটা হচ্ছে শামুকের গমন অঙ্গের নাম, ঠিক। আর নেক্সট দেখো ফ্রেন্ডস চিংড়ির গমন অঙ্গের নাম যেটা সেটা হচ্ছে পিলিওপড। তো অবশ্যই এই যে গমন অঙ্গ, রেচন অঙ্গ, ঠিক আছে, রেচন পদার্থ, ঠিক। তো এই যে এই তিনটে বিষয় অবশ্যই মনে রাখবে, গমন অঙ্গ, ঠিক
ঠিক আছে, রেচন পদার্থ আর রেচন অঙ্গ, তিনটে বিষয় অবশ্যই ভালোভাবে মনে রাখবে, কারণ প্রশ্ন দেয় তোমাদের এক্সাম, তোমরা যারা যারা মানে ডাব্লিউপি বা বিগত যে সমস্ত প্রশ্নগুলো মানে যে সমস্ত তোমাদের এক্সামগুলো হয়েছে যারা যারা দিয়েছো তারা জানবে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন কেমন পরিমাণে আসে। ঠিক, নেক্সট দেখো চিংড়ির রেচন অঙ্গের নাম কি? অপশান এ হাইড্রা, বি হচ্ছে আরশোলা, সি হচ্ছে মাছ, আর অপশান ডি হচ্ছে সবুজ গ্রন্থি। তো চিংড়ির রেচন অঙ্গের নাম যেটা সেটা মনে রাখবে অপশান ডি, ঠিক আছে, সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গের নাম, সবুজ গ্রন্থি। ঠিক, তো বিস্তারিত দেখে নেব। মনে রাখবে হাইড্রা হচ্ছে হাইড্রা যেটা মানে হাইড্রা, ঠিক আছে, তো তার যে রেচন অঙ্গ সেটা হচ্ছে দেহত্বক। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস মনে রাখবে আরশোলার ক্ষেত্রে মনে রাখবে মেলপিজিয়াম নালিকা হচ্ছে তার রেচন অঙ্গের নাম, মেলপিজিয়াম নালিকা। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস মাছের মনে রাখবে ফুলকা আর সবুজ গ্রন্থি যেটা সেটা হচ্ছে কার বলো তো, এটা হচ্ছে চিংড়ির। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন, নেফ্রনের সংখ্যা কত? অপশান এ 10,000, বি হচ্ছে 10 লক্ষ, সি হচ্ছে 10 মিলিয়ন, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো বলো আমাদের শরীরের মধ্যে নেফ্রনের সংখ্যা কত? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। 10 লক্ষ হচ্ছে আমাদের শরীরের নেফ্রনের সংখ্যা, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কে? অপশান এ রাদারফোর্ড, বি হচ্ছে ডল্টন, সি হচ্ছে টমসন, আর অপশান ডি হচ্ছে স্যাডউইক। তো বলো পারমাণবিকবাদ তত্ত্বের প্রবক্তা কে? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি, ডাল্টন হচ্ছে পারমাণবিকবাদ তত্ত্বের প্রবক্তা, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন, জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল কোন দেশের সংবিধান থেকে নেওয়া? জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো বাতিল করা হয়, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এ আমেরিকা, বি হচ্ছে জার্মানি, সি হচ্ছে ফ্রান্স, আর অপশান ডি হচ্ছে অস্ট্রেলিয়া। তো বলো অ্যান্সারটা কী হবে? জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল যেটা সেটা মানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? প্রত্যেক কিন্তু অ্যান্সারটা দাও, এটা কিন্তু সংবিধানের থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর। জার্মানি সংবিধান থেকে নেওয়া হয়, ঠিক আছে, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো বাতিল এই বিষয়টা, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। আর মনে রাখবে ফ্রেন্ডস আমেরিকা থেকে কী কী নেওয়া হয়? এখান থেকে নেওয়া হয় রাষ্ট্রপতির বিচার ব্যবস্থা, আর কি নেওয়া হয়? আর মনে রাখবে মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটসগুলো নেওয়া হয় এই আমেরিকার সংবিধান থেকে। ঠিক, আর দেখো ফ্রেন্ডস অস্ট্রেলিয়া থেকে কী কী নেওয়া হয়? তো মনে রাখবে অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয় ওই যে প্রস্তাবনার ধারণা যেটা সেটা অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়। ঠিক আছে, অপশান ডি। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, মূল সংবিধানে মৌলিক কর্তব্যগুলো ছিল। অপশান এ 10টা, বি হচ্ছে 11টা, সি হচ্ছে 15টা, আর অপশান ডি হচ্ছে 51টা। তো বলো মূল সংবিধানে মৌলিক কর্তব্যগুলো কতগুলো ছিল? তো দেখো ফ্রেন্ডস যদি প্রশ্ন করা হয় যে মূল সংবিধানে, সেক্ষেত্রে মনে রাখবে সেক্ষেত্রে ছিল কতগুলো? সেক্ষেত্রে ছিল 10টা মৌলিক কর্তব্য ছিল, কিন্তু বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হয়েছে 11টা। ঠিক আছে, সেক্ষেত্রে হবে অপশান বি যদি বলা হয় যে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস এখানে প্রশ্ন করেছে মূল সংবিধান, তাহলে এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন সদস্যদের কার্যকালের মেয়াদ যেটা সেটা কত বছর? অপশান এ 60 বছর, বি 62 বছর, সি 65 বছর, আর অপশান ডি 70 বছর। তো বলো অ্যান্সারটা কী হবে? পিএসসি সদস্যদের কার্যকালের মেয়াদ যেটা সেটা কত বছর? দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। 62 বছর হচ্ছে পিএসসি সদস্যদের কার্যকালের মেয়াদটা, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো রাজ্যের রাজ্যপালকে কে শপথ পাঠ করান? অপশান এ হাইকোর্টের প্রধান বিচারপতি, বি হচ্ছে মুখ্যমন্ত্রী, সি হচ্ছে রাষ্ট্রপতি, আর অপশান ডি হচ্ছে রাজ্যপাল। তো বলো রাজ্যের রাজ্যপালকে কে শপথ পাঠ করান? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে, হাইকোর্টের যে প্রধান বিচারপতি থাকে সেই রাজ্যের, তো সেই রাজ্যের রাজ্যপালকে তিনি শপথ পাঠ করান। ঠিক আছে, আর মনে রাখবে যদি প্রশ্ন করা হয় যে মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ করান, তো মনে রাখবে সেই রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ করান। ঠিক, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, বর্তমানে রাজ্যসভায় মোট কতজন সদস্য রয়েছে? ঠিক আছে, বর্তমানে রাজ্যসভায় মোট কতজন সদস্য রয়েছে? অপশান এ 250 জন, বি হচ্ছে 245, সি হচ্ছে 238, আর অপশান ডি হচ্ছে 233। তো দেখো ফ্রেন্ডস যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে
বর্তমানে রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা কত? তো মনে রাখবে 245টা হচ্ছে বর্তমানে, কিন্তু যদি বলা হয় যে মূল সংবিধানে রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা কত ছিল তাহলে মনে রাখবে 250টা ছিল মূল সংবিধানে, কিন্তু এখন হয়েছে 245টা। ঠিক আছে, এর ক্ষেত্রে অ্যান্সারটা হবে অপশন বি। ঠিক, নেক্সট দেখো এর পরের প্রশ্ন কি বলছে দেখো, রাজস্থানের প্রধান নদীর নাম কি? অপশন এ কৃষ্ণা নদী, বি হচ্ছে মহানদী, সি হচ্ছে লুনি নদী, আর অপশন ডি হচ্ছে গঙ্গা নদী। তো বলো অ্যান্সারটা কি হবে? রাজস্থানের প্রধান নদীটার নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর। লুনি নদী সেটা হচ্ছে রাজস্থানের প্রধান একটা নদী। ঠিক আছে, প্রধান নদী বলতে পারো। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? অপশান এ 2900 কিমি, অপশান বি হচ্ছে 2880 কিমি, সি হচ্ছে 2525 কিমি, আর অপশান ডি হচ্ছে 450 কিমি। তো ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? দেখো ফ্রেন্ডস, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সিন্ধু নদীর দৈর্ঘ্য কত, তাহলে কত হবে বলো? সেটা মনে রাখবে 2900 কিমি হচ্ছে সিন্ধু নদীর দৈর্ঘ্য। কিন্তু যদি বলা হয় যে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত, সেটা মনে রাখবে 2880 কিমি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য। আর যদি প্রশ্ন করা হয় যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, সেটা মনে রাখবে 2525 কিমি হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। ঠিক, আর যদি প্রশ্ন করা হয় যে লুনি নদীর দৈর্ঘ্য কত, সেটা মনে রাখবে 450 কিমি হচ্ছে লুনি নদীর দৈর্ঘ্য। অবশ্যই এই চারটে বিষয় মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, কিন্তু এখান থেকেই প্রশ্ন দেয় তোমাদের এক্সামে। ঠিক আছে, এই চারটা থেকেই প্রশ্ন দেয়, তাই আমি তোমাদেরকে চারটাই বলে দিলাম। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, আজকের 30 নম্বর প্রশ্ন আর আজকের এই ভিডিওর শেষ যে প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে বেশি আছে? অপশান এ আসাম, বি হচ্ছে পশ্চিমবঙ্গ, সি হচ্ছে তামিলনাড়ু, আর অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তো ভারতের কোন রাজ্যে, ঠিক আছে, বনভূমির পরিমাণটা সবথেকে বেশি রয়েছে? তো বলো অ্যান্সারটা কী হবে, প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। মধ্যপ্রদেশ রাজ্যে, ঠিক আছে, বনভূমির পরিমাণটা সব থেকে বেশি রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটা প্রায় শেষই করলাম। ঠিক আছে, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা প্রত্যেকে তোমাদের স্কোরগুলো কমেন্ট করে জানাও যে তোমাদের 30-এর মধ্যে কতগুলো স্কোর হয়েছে। প্রত্যেকে কিন্তু স্কোরগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাও। আর যদি কোনো এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিও। ঠিক আছে, আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।